একটি অনুভূতির কথা আপনাদের বলতে চাই। আমি বলতে চাই সেই অনুভূতি যেটা মানুষ থাকতে আমরা করি না, মানুষ চলে গেলে বুঝতে পারি। দেখবেন প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এটা আসলে হয়েই থাকে। প্রবাদ বাক্যগুলো তো আর এমনি এমনি তৈরি হয়নি। একটি শিক্ষণীয় পোস্ট, আশা করি আপনাদের ভালো লাগবে। মা এবং ছেলে কথা বলছে। বাবা, বালতিটা একটু ছাদে দিবি, কাপড়গুলো শুকাতে দেব। আমি পারবো না, আমি ব্যস্ত আছি। তুই তো মোবাইল টিপছিস। হ্যাঁ, যাও তো, নিজের কাজ নিজেই করো। একটু দেখলেই এটা করো ওটা করো। মাকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুক ঘাঁটতে লাগলাম। দরজা খোলা রাখলে আবার তো যখন তখন এসে সেই কাজের কথাই বলবে। সন্ধ্যায় ছাদে বসে চারপাশটা একটু নজর দিচ্ছি, হঠাৎই মোবাইলটা বেজে উঠল। মা, হ্যালো। কোথায় আছিস বাবা? আমি তো বলেই আসলাম যে আমি ছাদে যাচ্ছি। তারপরও ঘর থেকে ফোন করার কোনো মানে হয়? একা একা ভালো লাগছে না ঘরে, আয় না একটু ঘরে, দুটো কথা বলি। ধুর, কোথাও গিয়ে একটু শান্তি নেই। যাচ্ছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না কিন্তু। আচ্ছা, তাই আয় বাবা। ঘরে আসলাম। মা রান্নাঘরে রান্না করছে, আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরে মা আবার রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল, বাবা, তোকে কি কিছু বলবো? রান্নাঘরে ট্যাপে জল আসছে না, একটু জল এনে দেবে ট্যাপ থেকে। ওই দূরে যে ট্যাপ আছে ওখান থেকে এক বালতি জল এনে দিবি বাবা। আমি তো আগেই তোমায় বলেছি কোনো কাজের কথা বলা যাবে না। এসব রান্না বান্না করে এগুলো তো মেয়েদের কাজ, আমি এসব করতে পারবো না। তুমি যাও তো, আমাকে একটু এই ফেসবুক দেখতে দাও তো, আমাকে একটু টিভি, একটু ওয়েব সিরিজ দেখতে দাও। আচ্ছা দেখ তাহলে, তুই তাহলে দেখ, আমি যাচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেল। টিভির সাউন্ড একটু জোরেই দিয়েছিলাম। হঠাৎই নজর পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে, ছিপছিপে জলও দেখা যাচ্ছে। এক বালতি জল নিয়ে আসতে পুরো রুমটা জল দিয়ে ভেজে দিল মা। মনে মনে ভাবতে থাকলাম। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উঁকি মেরে দেখলাম কেউ নেই। মা, মা, কোথাও সারা শব্দও নেই। বাইরে ট্যাবের কাছে এগিয়ে গেলাম। একটু এগোতেই তো আমার চোখ কপালে উঠল। মা মেঝেতে পড়ে আছে, চারিদিকে রক্তে লাল হয়ে আছে। দৌড়ে এসে মায়ের কাছে বললাম, মা, ও মা, কি হয়েছে তোমার? কথা বলো না মা। কি করব কিছুই মাথায় আসছে না। মাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো ডাকলাম। এই টোটো ভাই, একটু এদিকে এসো তাড়াতাড়ি। পাশের হাসপাতালে নিয়ে এলাম। হাসপাতালটা অবশ্য বাবার বন্ধুর চেনা। বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার, তাই মাকে এখানে আসতেই সঙ্গে সঙ্গে ওটিতে নিয়ে নেওয়া হলো। নিজের ওপর আজ খুব রাগ হচ্ছে। এক বালতি জল নিয়ে এসে দিলে এমন কি ক্ষতি হতো? মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে এসুন তাড়াতাড়ি, এক্ষুনি লাগবে। আমি দৌড়ে গিয়ে ডিসপেন্সারি থেকে সমস্ত ওষুধগুলো নিয়ে আসলাম। এসে দেখি আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছে। সেই ডক্টর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, কেমন আছে আঙ্কেল আমার মা? ডাক্তারবাবু বলল, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। তোমার মাকে আমি গত সপ্তাহেও বলেছিলাম ভারী কাজ করতে না। কে শোনে কার কথা? ভারী কাজই মনে হয় করেছে। শরীর একেবারেই দুর্বল। ভারী কাজ কোনো অবস্থাতেই করা উচিত ছিল না। তাই ভারী কাজ থেকে তোমার মাকে দূরে রাখাই উচিত ছিল।
ডাক্তারবাবু, মা কেমন আছে? পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই জন্য অনেকটা ব্লাড লসও হয়েছে। ডাক্তারবাবু, যত রক্ত আমার আছে সব নিন, সব নিন, কিন্তু আমার মাকে বাঁচিয়ে দিন, দয়া করুন। আমাদের ব্যাংকে, ব্লাড ব্যাংকে কিছু রক্ত ছিল, সেগুলো দিয়েছি, কিন্তু শরীর এত দুর্বল যে শরীর সেই রক্ত নিচ্ছেই না। তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ। কষ্ট হলেও বলতে হচ্ছে যে এখন সব কিছু ওপরওয়ালার হাতে, আমাদের কিছু করার নেই। তবুও ডাক্তারেরা শেষ চেষ্টা করে থাকে, সেটাই করছি। প্লিজ আঙ্কেল, এমন বলবেন না, আমার মাকে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন প্লিজ। আমি ওনার সাথে কথা বলছি এমন সময় সেই ওটি থেকে সাদা কাপড় মুড়িয়ে একটা নিথর দেহ নার্স নিয়ে এলো। একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি আসতে অনেকটা দেরি করে ফেলেছ, নাহলে হয়তো বাঁচানো যেত। এই কথাটা শুনে আমি ভীষণ কষ্ট পেতে পেতে কুকিয়ে উঠলাম কান্নায়। আমার পৃথিবী পুরো আজ থমকে গেছে। যাকে আমি এত অবহেলা করতাম, আজ তার নিথর দেহ আমার সমস্ত শরীরের শক্তিকে কেড়ে নিয়েছে। আমার দু চোখ দিয়ে অঝোরে জল ঘুরছে। কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড়টা সরালাম। কোনোদিন ভালো করে এই মায়া মুখটা দেখাও হয়নি মায়ের। পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে। মা, ও মা, দেখো না, আমি আজ কোথাও যাইনি, তোমার কাছেই বসে আছি। চলো গল্প করি। কি হলো, গল্প করবে না মা? আমি আজ তোমার সব গল্প শুনবো। কোথায় কার কি হয়েছে, তুমি কি কি বলতে চাও, আমি সব শুনবো। কোন দিন তুমি আমার জন্য স্কুলে স্যারের কাছে বকা খেয়েছো, সেটাও শুনবো। বলো না প্লিজ মা, বলো, আমি তোমার কাছে সব কাজ করে দেব। একবার তুমি কথা বলো মা, তুমি ছাড়া আমাকে কে বাবা বলে ডাকবে? ও মা, মা, এভাবে অভিমান করো না মা। চোখ খোলো মা, দেখো আমি কোথাও যাইনি। আমি তোমাকে ফেসবুক চালানো শেখাবো। চলো না মা। ও মা, কথা বলো না, কেন এভাবে চুপ করে আছো? কথা বলো না মা, প্লিজ মা, আমার কষ্ট হয় তো মা। আমি নাকি পাষাণ, দেখো মা, তুমি তো বারবার বলতে আমার নাকি চোখে জল আসে না, আমি নাকি পাষাণ। এই দেখো মা, আমার চোখে আর জল বাধা মানছে না। একবার কথা বলো মা, আমি তোমায় রানী করে রাখবো, সব কিছু আমি করব, তুমি শুধু একবার আমাকে বাবা বলে ডাকো না মা। প্লিজ মা, আমায় ছেড়ে যেও না। সেদিন মা আর কথা বলেনি। তাই গল্পের শেষে আপনাদের একটা কথাই বলতে চাই, ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের সাথে কথা বলতেই ভুলে যায়, পরিবারকে সময় দিতেও ভুলে যায়। তারা কি চায়, তারা কি চায় না, তারা কতটা আমাদের সাথে থাকতে চায়, কতটা আমাদের পাশে পেতে চায়, কতটা আমাদের সাথে সময় কাটাতে চায়, তা আমরা বুঝতেই পারি না। পরিবারের লোক চায় আমাদের সঙ্গ পেতে, কিন্তু আমরা তো ভার্চুয়াল জগতেই ডুবে থাকি সারাদিন। সোশ্যাল মিডিয়া সব সময় আমাদের খোলা থাকে, আর সেই দুনিয়াতেই ডুবে থাকি আমরা। তাই সবাই একটু নিজেদের পরিবারকে সময় দিন। তাই পরিবারের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকুই আপনার হৃদয়কে প্রশমিত করবে। মনে রাখবেন, পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে কিন্তু পৃথিবীর আর কোনো কিছুর বিনিময়েও সেটা ফিরিয়ে আনা যাবে না। ফিরে পাবেন না আপনার পরিবারের মানুষজনদের, ফিরে পাবেন না সেই পারিবারিক শান্তি। তাই জন্য সময় থাকতে পরিবারের মানুষদের সময় দিন। নমস্কার।